নিমডাঙ্গা গ্রাম যেন সন্ধ্যা লাগলেই নিস্তব্ধতায় ভরে যায়। রাত 8টা নাগাদ গ্রামের মানুষগুলো তাদের ছোট থেকে বড় সকল দোকানগুলো বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই গ্রামকে ঘিরে আজকের ঘটনাটি। বাদলা রাতের ভাতের হোটেল। রাত আনুমানিক 8:20। প্রতিদিনের ন্যায় আজও গ্রামটি নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে আকাশটা ভারী মেঘে ছেয়ে আছে, বৃষ্টিও পড়ছে মুষলধারে। এমন এক রাতে লখাই তার ট্রলি ট্র্যাকে করে একটি বেওয়ারিশ লাশ নিয়ে যাচ্ছে, লাশটির দাহ করতে। গত 6 দিন ধরে লাশটি সরকারি হাসপাতালে পড়েছিল, কেউ আসেন, লাশটির খবরও কেউ নেয়নি। হাসপাতাল থেকে বলেছে লাশ চেনার উপায় নেই। লাশের গায়ে খুব একটা মাংস ছিল না, ছিল শুধু হাড় আর রক্তমাখা কিছু পচে যাওয়া মাংস। শেষমেশ হাসপাতাল থেকে লাশটি রিলিজ করেছেন এবং লখাইকে এই লাশের দায়িত্ব দিয়েছেন। তবে লখাই একা নয়, তার সঙ্গে আছেন ফটিক, হাসপাতালের ঝাড়ুদার। রোগা লিকলিকি চেহারা, মুখের হাড়গুলো যেন আধা ইঞ্চি বেরিয়ে এসেছে সামনের দিকে। শরীরে তার মাংস না থাকলেও মনে সাহস আছে বটে। ওস্তাদ ঘুমাইতেছো? মালটা একবার দাও দেখি, এক ঢোক খেয়ে নি। দিন রাত তো হাসপাতালের মধ্যেই থাকিস, রাত জাগতে হয় না বললেই চলে। তা তোর আবার এসব স্বভাব হলো কবে থেকে শুনি? সে কি আর এমনি এমনি হয়েছে ওস্তাদ, যা দামি মাল কিনলা দেখাই তো গলা সুইকা গেল। লখাই তার হাতটা পিছনে দিলেন, বোতলটি বের করে ধরিয়ে দিলেন ফটিকের হাতে। ওস্তাদ, তোমার একটা প্রশ্ন করুম ভাবতেছি, কিন্তু আজও করা হয়নি। হ্যাঁ তা বল না, ভয়ের কি আছে? না ভয় না, কিন্তু তেমন কিছু না। জানতে চাইছিলাম দুনিয়াতে এত কাজ থাকতে তুমি গাড়ি চালানোর কাজটাই কেন বাইছা নিলে? রাস্তাঘাটের ব্যাপার কখন যে কি হয়, অনেক রিস্ক আছে তো। সে তো আর শখে শখে করি না, ছোটবেলাতেও বাবা মাকে হারিয়েছি। এই দুনিয়াতে তো আপন বলে কেউ ছিল না। দুবেলা দুমুঠো খাবারের আশায় বহু জায়গাতেই কাজ করেছি, কিন্তু সকাল থেকে রাত অবধি কাজ করেও পেটের ক্ষুধা মেটাতে পারতাম না। মানুষ কাজ করিয়ে নিত কিন্তু টাকা দিত না। খাইতেও মহাজন মারতো, ঘুমাইলেও মহাজন মারতো। শেষমেশ আমার কষ্ট দেখে মণ্ডল মশাই ট্রাকটি চালাতে দিল আমাকে। সেই থেকে আজ অবধি চালিয়ে যাচ্ছি। এখন এটিই আমার ঘর, এটিই আমার সংসার। বিয়ে শাদি একটা করে না ওস্তাদ, এভাবে আর কতদিন একা একা বলো? গরিবের আবার বিয়ে শাদি? একা আছি, ভালোই আছি। দিন রাত ট্রাক চালাই, ঘুম আসলে ট্রাকে ঘুমিয়ে পড়ি। সামনে যে হোটেল পড়ে সেখানেই বসে খেয়ে নি। আরে হোটেলের কথা মনে পড়তেই বেশ ক্ষুধা লাগছে রে। রাস্তার দিকে নজর রাখিস তো, কোনো মুদি দোকান বা হোটেল পড়লে নেমে খেয়ে নেব। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। বৃষ্টির মধ্যেই ট্রাকটি চলেছে নির্জন পথ ধরে। গন্তব্য একটি শ্মশানঘাট। এখানে বৃষ্টি ঝরছে অনবরত। বৃষ্টির মধ্যে লাশটি যেন সেখানেই থমকে আছে। জলের টপ টপ ফোঁটা পড়ছে লাশ মোড়ানো সেই চাটাইয়ের উপর। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। এই যেন শেয়ালের ডাক না, মৃতদের আর্তনাদ, গভীর রাতের ভয়। এমন সময় তারা লক্ষ্য করলো ওই দূরে টিম টিম করে একটি আলো জ্বলছে। গাড়ির হেডলাইটের হালকা আলোতে বোঝা যাচ্ছে এটি একটি দোকান। গাড়ির গতি থেমে গেল। ধীরু ধীরুভাবে এগিয়ে আসছে সেই টিমটিমে লাইটের কাছে। বৃষ্টি একটু থেমে গেল। আকাশে ভারী মাত্রায় বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখা গেল একটি হোটেল। ভাঙা একটি পুরনো সাইনবোর্ড, লেখা আছে হারানের ভাতের হোটেল। এই রাতে এরকম একটি ধূসর গ্রামে ভাতের হোটেল পাবো ভাবিনি কখনো। চল ক্ষুধা মিটিয়ে নি। তারা দুজনেই ট্রাকটি রাস্তার একপাশে ভিড়িয়ে চলল হারানের ভাতের হোটেল। হোটেলের কাছে এসেই দেখলো হোটেলে কেউ নেই। হোটেলের ভেতরে টিমটিমে একটি আলো জ্বলছে। ও দাদা, হোটেলে কেউ আছেন?
অনেক দূর থেকে এসেছি দাদা। লখাইয়ের কথার কোনো উত্তর এলো না। লখাই ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল বট গাছের নিচে একজন বৃদ্ধ বসে মনের সুখে হুঁকো টানছে। পরনে তার ছেঁড়া ধুতি, ঘরে একখানা গামছা, চুলগুলো এলোমেলো। বৃদ্ধ মুখ থেকে হুঁকোটি নামিয়ে জবাব দিলেন, তা কোত্থেকে আসা হলো এত রাতে শুনি? এই গ্রামে তো এত রাতে কেউ প্রবেশ করে না। খাবার কিছু হবে? হাসপাতাল থেকে এসেছি, একটি বেওয়ারিশ লাশ আছে, দাহ করতে হবে। বেওয়ারিশ লাশ? কেন, লাশের কি কেউ নেই? লাশের তো স্ত্রী, মেয়ে, সংসার সবকিছুই থাকতে পারে। তা তোমাকে এত কিছু জানতে হবে না করো, যদি পারো তো কিছু খেতে দাও তো, ভীষণ ক্ষুধা লাগছে। হোটেলে কোনো খাবার নেই? যা ছিল 8টার আগেই সব শেষ। এই অবেলায় এলে কি খাবার পাওয়া যাবে? খাবার নেই তো হোটেল খুলে বসে আছো কেন? বাড়িতে গিয়ে তোমার কিডনির সাথে শুয়ে পড়ো। তা বাবু, হোটেল কেন খোলা রেখেছি তা তোমাদের এত কিছু জানতে হবে না। যেখানে যাচ্ছিলে সেখানে যাও, বেশি রাত হলে মুন্ডু হারাবে। তো করো, ভাত তো দিলে না, একখানা উপকার করো দেখি। এই শ্মশানের রাস্তাটা কোন দিকে একটু বলো দেখি। আমার বাড়ি বাপু শ্মশানের পাশেই। যদি চাও তো আমি পথটা দেখিয়ে দিতে পারি। হোটেল বন্ধ করার সময় এসেছে, পথ দূরের জন্য অপেক্ষা করছিলাম, কেউ হয়তো এ পথ দিয়ে যাবে তাই। তা বেশ বেশ, এ আমাদের অনেক উপকার হবে। তো ফটিক, তুই ট্রাকের পিছনে গিয়ে বস, আর খুঁড়ো তুমি চলো আমাদের সঙ্গে। তারা চলল শ্মশানের উদ্দেশ্যে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে অনবরত। এই বুঝি আবারও বৃষ্টি নামবে ভাব। কিছুক্ষণের নীরবতা ভেঙে লখাই বলে উঠল, এই যে খুঁড়ো, বয়স তো মনে হয় কম হয়নি, এই বয়সে হোটেল চালাচ্ছ? বাড়িতে কি কেউ নেই নাকি? না, কেউ নেই। কেউ নেই মানে ছেলে, সন্তান, স্ত্রী কেউ নেই? ছিল একটি মেয়ে, যেমন ছিল রূপে তেমনই ছিল গুণে। সারাদিন পথের দিকে চেয়ে মুখ তুলে বসে থাকতো মা মরা মেয়েটি আমার। ছোটবেলায় মাকে হারিয়েছিল, বলে পিঠে মানুষ করেছে পিসি। কিন্তু মেয়েটা আমার খুব বুদ্ধিমতী ছিল রে। সারাদিন বাড়ির কাজ করতো, বাপের সেবা করতো, আর সন্ধ্যা লাগলে বইয়ের উপর মুখ বুজে পড়ে থাকতো। কলেজে প্রথম হয়েছিল মেয়েটা। অনেক বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল মেয়েটার জন্য। ছেলে নাকি আমেরিকা না কোথায় থাকে, কিন্তু তার হলো না। কেন গো খুঁড়ো, শেষমেশ কি হলো? সে করুণ ঘটনা বাপ, করুণ ঘটনা। যাক, এসব মনে করে আর কষ্ট পেতে চাই না। আমার ভাগ্যটা খুব নিষ্ঠুর রে, খুব নিষ্ঠুর। হ্যাঁ, মানুষের কত কষ্ট খুঁড়ো এই দুনিয়াতে, কে আছে বলো কষ্ট ছাড়া? আর কিছুক্ষণ পরেই কিন্তু শ্মশান আসবে। এই শ্মশানে সচরাচর রাতের বেলা কিন্তু কেউ আসে না। আকাশ থেকে আবারও বৃষ্টি নামল। এই বৃষ্টি যেন সাধারণ বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টি নেমেছে। চারিদিকে পাশের বেগ তীব্র, শোঁ শোঁ শব্দ করে ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। খানিকক্ষণ বাদে তারা পৌঁছে গেল শ্মশানে। কিন্তু কি আশ্চর্য, শ্মশানে আগে থেকে একটি চিতা জ্বলছে। বৃষ্টির মধ্যেও দাউ দাউ করে জ্বলছে আগুন। তারা একদম শ্মশানের সামনে এসে ট্রাকটি দাঁড় করালো। সে কি করো, এই বৃষ্টির মাঝে শ্মশানে আগুন জ্বলছে কিভাবে? এ তো কিছুতেই সম্ভব না। চিতাটি যে এই লাশটির জন্যই অপেক্ষা করছে রে, এই লাশটির জন্যই। মজা করো না তো খুঁড়ো, আগুন যেহেতু জ্বলছে, এই আগুনের মাঝে লাশটাকে ফেলে দিয়ে চলে আসি। চলো, তুমি একটু সাহায্য করো দেখি। ঠিক আছে, ঠিক আছে। এমন সময় তারা গাড়ির পিছনে গিয়ে যা দেখলো, তা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। দেখলো ফটিকের রক্তাক্ত লাশ পূর্বের লাশটির পাশে পড়ে আছে। ঘাটটা মটকানো দেখে মনে হচ্ছে
কেউ চোখ দুটো উপড়ে নিয়েছে, জিভটা সামনে বেরিয়ে এসেছে। কি খুড়ো, আমি কি দেখছি? এসব কি হচ্ছে খুড়ো? কত কি হচ্ছে আর কত কি হবে কাজে উপরওয়ালা জানেন। কি হচ্ছে এসব? খুড়ো খুড়ো, চলো জলদি এখান থেকে পালাই। এখানে আর থাকা ঠিক হবে না। না না, লাশটি এভাবে ফেরত নিয়ে যাওয়া ঠিক হবে না। লাশটি থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে। তো চলো লাশটা নামিয়ে জলদি জলদি চিতায় ফেলি। তারা দুজন লাশটির দুপাশে ধরে গাড়ি থেকে নামালেন। আর এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই জ্বলছে চিতা। তারা লাশটাকে নিয়ে চিতায় শুইয়ে দিলেন। চিতা জ্বলছে পটপট শব্দ করে। শুনে যেন মনে হচ্ছে হাড়গুলো খুব সহজেই জ্বলে পুড়ে ছাই হচ্ছে। লখাই লক্ষ্য করল লাশটি উঠে বসেছে। লাশটি তার দিকে তাকিয়ে অনবরত হেসে যাচ্ছে। লখাইয়ের ভেতরটা ভয়ে ভয়ে কাঁপতে শুরু করলো। লখাই ঘাটটি ঘুরিয়ে হারানকে কিছু বলতে যাবে, এমন সময় লখাই লক্ষ্য করলো হারান তার পাশে নেই। খুড়ো, তুমি কি আমার সঙ্গে মজা করছো? সামনে এসো বলছি। খুড়ো, সামনে এসো। লখাইয়ের এমন কথা শুনে চিতায় জ্বলতে থাকা লাশটি পাগলের মতো হাসতে শুরু করলো। বিদ্যুতের আলোয় লখাই ভালো করে লক্ষ্য করে যা দেখলো, তা দেখার পর তার ভেতরটা যেন শুকিয়ে গেল। চিতায় জ্বলতে থাকা সেই লাশটি আর অন্য কারো নয়, এটা হারান খুড়োর লাশ। রক্তাক্ত চেহারা, মুখে এক পাগলের হাসি, ঘাড় যেন ডান পাশে মটকানো। দৃশ্যটি দেখে লখাই কি করবে বুঝে উঠতে পারছিল না। সে ঠায় দাঁড়িয়ে রইল, হাত পা থরথর করে কাঁপছে। শেয়ালগুলো হুক্কা হুয়া করে ডেকে উঠল। লাশটি গড়িয়ে গড়িয়ে নেমে এলো নিচে। এরপর বলে উঠল, মনে নেই ছদিন আগের ঘটনা? তাহলে শোন। হারান খুড়ো ছিলেন একজন ভ্যান চালক। বয়স অনেক হয়েছে, শরীরের ভারে তার ভ্যান চালাতে ভীষণ কষ্ট। একদিন তার মেয়ে মায়া হারানকে বলল, বাবা, এই বৃদ্ধ বয়সে তুমি এত কষ্ট করো, এটা আমি সহ্য করতে পারি না। টিউশন পড়িয়ে 40,000 টাকা জমিয়েছি। তেঁতুলতলার নিচে আমাদের যে জমি আছে, সেখানে তুমি একটি ভাতের হোটেল খোলো বাবা। আমি বাড়ি থেকে রান্না করে দেবো, তুমি নিয়ে গিয়ে বিক্রি করবে। আরে এ তো তুই বেশ বুদ্ধি দিয়েছিস মা। আর তোর হাতের রান্না যে একবার খাবে, সে জীবনেও আর কখনো সেই রান্না ভুলতে পারবে না। এইভাবেই তারা শুরু করলো হারানের ভাতের হোটেল। ধীরে ধীরে মুখরিত হয়ে গেল তাদের হোটেলটি। দূর দূরান্ত থেকে মানুষ এসে খেয়ে যেত হারানের হোটেলে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। হারান এখন অনেক সচ্ছল। তার মেয়ে কলেজে প্রথম স্থান অধিকার করেছে। অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ এলো হারানের মেয়ের জন্য। বিয়ের দিন ঘনিয়ে এলো। হারান তার অতীতের ভ্যান গাড়িটি নিয়ে শহরে গিয়েছিল মেয়ের বিয়ের বাজার করতে। তার একটাই ইচ্ছে, সে নিজে হাতে মেয়ের বিয়ের বাজার করবে এবং ঘাম ঝরিয়ে বাজারগুলো এনে ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে বিদায় জানাবে। বিকেল আনুমানিক 5:30 হারান ভ্যান ভর্তি করে সওদা নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন লখাই। গাড়িটি হারানের ভ্যানের পিছনে এসে জোরে জোরে হর্ন দিচ্ছিল। হারান বৃদ্ধ মানুষ, দ্রুত ভ্যান চালাতে পারছিল না। রাস্তার একপাশে যেতে তার সময় লাগছিল, কিন্তু লখাই রাগান্বিত হয়ে ভ্যানটিকে ধাক্কা মেরে চলে গেল। একটু যাওয়ার পরে লখাই বলল, এই কাজটা আমি ঠিক করলাম না। একজন বৃদ্ধ মানুষ ছিল, আমি এইটুকু সময় ধৈর্য ধরতে পারলাম না। গিয়ে দেখি লোকটা বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে হাসপাতালে গিয়ে ভর্তি করবো। লখাই হারানের কাছে গিয়ে দেখলো হারানের মাথা দিয়ে অনবরত রক্ত ঝরছে। জিভটা বাইরে বেরিয়ে এসেছে, ঘাড়টা যেন ডান পাশে বেঁকে গেছে। লখাইয়ের বুঝতে বাকি রইল না লোকটি মারা গেছে। এখানে এভাবে লাশটা ফেলে রাখলে কোনো বিপদ আসতে পারে।
যাই, লাশটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসি, শিয়াল কুকুরে খেয়ে নেবে। গ্রামের মানুষজন জঙ্গলের মধ্যে আমার লাশ পায়। এরপর পুলিশ এসে লাশটিকে বেওয়ারিশ ঘোষণা করলো, আর তুই সেই আমার লাশটি নিয়ে এসেছিস শ্মশানে। কি দোষ করেছিলাম আমি? ওকে শান্তিতেই তো দিন পার করছিলাম। উপরওয়ালা কি কারোর সুখ দেখতে পারে না? যাচ্ছি, আমি তার কাছে যাচ্ছি এ কথার জবাব নিতে, কিন্তু তার আগে আমি তোকে শেষ করে যাব। কথাগুলো শুনে লখাইয়ের চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। সামান্য রাগের জন্য কত মানুষের জীবন নষ্ট হয়ে যায়। লখাই শুধু একটি কথাই বলল, আমাকে আমাকে ক্ষমা করে দিও খুড়ো। কথাটি বলেই লখাই জ্বলন্ত চিতার উপর ঝাঁপিয়ে পড়ল নিজে নিজেই। আমাকে ক্ষমা করে দিও খুড়ো, আমার পাপের কোনো ক্ষমা নেই, আমার পাপের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, আমার পাপের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। মানুষের একটিমাত্র ভুল হতে পারে সারা জীবনের কান্না। তাই সর্বদা রাস্তায় মাথা ঠান্ডা রাখতে হয়, ধীর গতিতে গাড়ি চালাতে হয়। কোনোদিন না ফেরার চাইতে দেরিতে বাড়ি ফেরা ঢের ভালো। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।